হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি আমাদের হাতে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর আগে মোটামুটি 50 to 60 ডেজ থাকে, তাহলে তার একটা রোড ম্যাপ মানে টপিক ওয়াইজ আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি সেটা নিয়ে কথা বলেছিলাম। তোমরা অনেকেই সেটাকে পছন্দ করেছো, অনেকেই পার্সোনালি যোগাযোগও করেছো। তো তাদের মধ্যে কিছু বা বেশ অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার টপিক ওয়াইজ যদি আপনারা একটু মানে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে হেল্প করতেন। তো দেখো, হেল্প করার ক্ষমতা আমাদের নেই, কারণ সেই কোয়ালিটি আমাদের নেই, অন্তত আমার তো নেই। কিন্তু প্রিপারেশন ফেজে বা আমাদের যারা মানে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে সমস্ত 2022-23 বা তারও আগে ডাব্লিউবিসিএস সফল ক্যান্ডিডেটরা রয়েছেন, তাদের সাথে কথা বলে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিভাবে প্রিপেয়ার করা গেলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা যাবে। প্রিলিমস ক্লিয়ার করাটা ব্যক্তিগত ব্যাপার, কারণ প্রিলিমস ক্লিয়ার করা আর স্ট্যান্ডার্ড মার্কস তোলার মাঝেও কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য থাকে, 1 বা 2 নম্বরের, সেটা তোমার হাতে। কিন্তু যারা সিনিয়র অফিসার রয়েছেন, যারা বিগত দিনে চাকরি পেয়েছেন, তাদের সাথে কথা বলে একটা মোটামুটি আইডিয়া আমরা করেছি যে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলোকে বেশি জোর দিয়ে পড়লে অন্তত 50 to 60% কোশ্চেন কমন পাওয়ার জায়গায় যাওয়া যেতে পারে। তো আজকে আজকে সেই বিষয়ের মধ্যে প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কেন এটা দিয়ে শুরু করছি, মানে এরপরে আমাদের সাবজেক্ট ওয়াইজ পরপর স্পেশাল টপিকের ভিডিও আসতে থাকবে, যে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো বারবার পরীক্ষায় আসছে সেগুলোকে আমরা দেখাবার চেষ্টা করব। বিভিন্ন স্যাররা সেটা নিয়ে কথা বলবেন। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মেন সমস্যা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ রকম ভোলাটাইল হয়ে গেছে বর্তমান দিনে। 2020 পর্যন্ত বা 19 পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা কিন্তু আফটার কোভিড 2021, 22 বা 23 সেই জায়গায় এসে কিন্তু বেশ আমূল পরিবর্তন ঘটেছে। মানে আমরা যেটাকে পরীক্ষার আগে কারেন্ট বলে জানতাম, সেই কারেন্টটা এখন মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গায় শুধু অ্যাফেয়ার্স আসছে, ব্যাপারটা কিন্তু কারেন্ট থাকছে না। কারণ কি? কারণ যে বছরের পরীক্ষা 2024-এর পরীক্ষা আমরা দিচ্ছি কবে 2026-এ, কিন্তু পরীক্ষক সেখানে চাইলে কিন্তু 2024 সালে বা 23 সালে ঘটে যাওয়া ঘটনা জানতে চাইতেই পারেন। 2023-এর পরীক্ষা আমরা দিয়েছি কবে 2025 সালে, তো 2023 সালের প্রশ্নে আমরা 2023 বা 22-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি দু একটা, বা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে একটু ভেবেচিন্তে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন করতে হবে। আগে যেমন জোর দিয়ে বলা যেত প্রি কোভিড পিরিয়ডে যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা সার্টেন এরিয়া পড়লে বা সার্টেন টপিকগুলোই পড়লে তুমি 80 থেকে 90% কোশ্চেন চোখ বন্ধ করে কমন পাবে, ইভেন 100% কোশ্চেনও কমন পেতে পারো। সেইটা কিন্তু এখন আর জোর দিয়ে বলা যাবে না। কিন্তু তবুও আমাকে তো একটা বেসিক প্রিপারেশন রাখতে হবে। তো সেই বেসিক প্রিপারেশন রেখে আমি যেন অ্যাটলিস্ট 25-এর মধ্যে 60 to 70% নাম্বার স্কোর করতে পারি, সেইটা আমার টার্গেট হবে। তো কিভাবে করা যেতে পারে আজকের এই ছোট্ট ভিডিওটা সেটা নিয়ে কথা বলবো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যা এখন প্রশ্নপত্রের প্যাটার্ন, সেইটা দেখতে গেলে এখন মাথায় রাখতে হবে মোটামুটি ভাবে পরীক্ষার আগে, তো ধরে নিচ্ছি যে 2024-এর প্রিলিমস পরীক্ষা আমাদের জুন মাসের কোনো একটা ডেটে হবে, সেটা কোন ডেট আমরা এই মুহূর্তে জানি না। তো যদি জুন মাসের পরীক্ষা হয়, তো তার আগে অন্তত 1.5 বছর মানে 18 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে রাখাটা দরকার। হয়তো আসবে না, কিন্তু টু বি সেফ যদি আমরা একটু বেশি পড়লে একটু বেশি কমন পেয়ে যাই, তাহলে ক্ষতি কি? তাহলে মোটামুটি ভাবে জুন মাসে যদি প্রশ্ন পরীক্ষা হয়, তাই ধরে নিতে পারো যে এখন যেহেতু ইলেকশন চলছে বা এরপরে মে মাস রয়েছে, তো এই এপ্রিল মাসের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র সেট হয়ে যাওয়ার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি বলি যে আমার বিগত 18 থেকে 20 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে চোখ পড়াতে হবে, তো সেইটা কি খুব অ্যাবসার্ড হবে? মানে 2024 সালের অক্টোবর নভেম্বর থেকে শুরু করে 2026 সালের এপ্রিল বা মে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমাকে দেখতে হয়, তাহলে এই পিরিয়ডটা আমার পক্ষে ডুয়েবল। অন্তত যা আমি টার্গেট করছি তার 80% আমি যদি অ্যাচিভ করতে পারি, আমার নাম্বার খারাপ উঠবে না। তো এইটা যদি তুমি অ্যাচিভ করতে পারো, কিন্তু সেই অ্যাচিভ করার মাঝে একটা বাধা আছে। কি বাধা? না, বাজারে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, তার মধ্যে আমরাও পড়ি। তো ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেইখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, প্রতিদিন 100 থেকে 200 কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয়। প্রচুর ভালো ভালো ওয়েবসাইট রয়েছে যেখানে সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 100 থেকে 300 পাতা পর্যন্ত বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়। আবার এমনও হতে পারে যে প্রচুর
মানে বই রয়েছে বাজারে কারেন্ট অ্যাফেয়ার্সের হার্ড কপি বই, সেগুলোও কিন্তু একটা মাসে প্রায় 70 থেকে 80 পাতা বা 90 পাতার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে সাজিয়ে দেয়। তাহলে 18 থেকে 20 মাস ইন্টু অ্যাভারেজ 50 পাতা, তাহলে কত পাতা তোমায় পড়তে হয় বুঝতে পারছো? তাহলে এই যে সো মেনি সোর্স, এইটা একটা খুব বিপদের জায়গা। তোমাকে বলবো যে এইখানটাতে এই সো মেনি সোর্স করবে না, একটা বা দুটো এইটুকুর মধ্যে নিজেদেরকে লিমিটেড রাখবে, কারণ সোর্স মোটামুটি কম বেশি সবারই সমান। অস্কার পুরস্কার যদি এ সোর্সে মানে মানে এসে থাকে যে মানে অস্কার এবারে বেস্ট মুভি হিসেবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার পেয়েছে, তাহলে বি সোর্সেও সেটা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারই থাকবে, সিনার্স হয়ে যাবে না। তাহলে এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং এইটা যদি আমি রিগোরাসলি ফলো করতে পারি, তাহলে কিন্তু এই যে এরিয়াটা মানে আউট অফ 25 আমরা মোটামুটি ভাবে যদি 60%-এর জায়গায় যাই, তাহলে 15 থেকে 17 নম্বর এইটা আমরা কভার করতে পারবো। দেখো, মোর দ্যান দ্যাট তোমার হাতে, এটা আমাদের কিচ্ছু বলার নেই। তোমার যদি মনে হয় এই ভিডিওটা প্রয়োজন নেই দেখার, তোমরা স্বচ্ছন্দে ইগনোর করতে পারো, কিচ্ছু যায় আসে না। আর যাদের মনে হচ্ছে এটা প্রয়োজন, তার ধৈর্য নিয়ে দেখতে পারো, দ্যাটস অল। তো এবারে টাইম ওয়েস্ট করছি না, আমরা একটু টপিকের দিকে যাচ্ছি। এবং তার আগে আমরা দেখবো যে বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সে কটা প্রশ্ন এসেছিল প্রিলিমসে, এবং কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন, মানে কোন কোন টপিক থেকে কটা প্রশ্ন এসেছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা দেখে নিই, আমি এখানে 2 বছরের তুল্যমূল্য বিচার করেছি, 2022 এবং 23। তো অ্যাপয়েন্টমেন্ট থেকে 2023-এ পেয়েছি মাত্র একটা কোশ্চেন, কিন্তু 2022-এ খেয়াল করো অ্যাপয়েন্টমেন্ট থেকে 9টা কোশ্চেন পরীক্ষা এসছে। তাহলে মানে বুঝতে পারছো যে দুটো বছরের মধ্যে কত ড্রাস্টিক ডিফারেন্স। সামিট, কনফারেন্স, এক্সিবিশন থেকে 2 বছরই একটা করে বেসিক কোশ্চেন পরীক্ষাতে এসছে। এবার এটা কি হয় যে খুব ইম্পর্টেন্ট কিছু সামিট থেকে আসতে পারে, আনইম্পর্টেন্ট সামিট থেকে আসতে পারে, তোমাকে পড়তে হবে। ইন্টারন্যাশনাল নিউজে 2023-এ 6টা কোশ্চেন পেয়েছি, 22-এ পেয়েছি মাত্র 3টে কোশ্চেন। গভর্নমেন্ট স্কিম, এইটা আগে সেভাবে আসতো না। 2020-21-এ পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট স্কিম, মানে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শুভশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সাইকেল, হ্যানা ত্যানা, লক্ষ্মী ভান্ডার, এইসব পরীক্ষাতে এসেছিল। তো সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে এই গভর্নমেন্ট স্কিম ব্যাপারটা 2022-এ আমরা পাইনি, কিন্তু 23-এ পেয়েছি। এবং এইখান থেকে একটু অন্য টাইপের প্রশ্ন এসছে। 3টে গভর্নমেন্ট স্কিমের প্রশ্ন পেয়েছি, 3টে প্রশ্নই জানতে চাওয়া হয়েছে যে কোন দপ্তরের কাজ। কেন্দ্রীয় সরকারের 3টে স্কিম ছিল, তাদের নোডাল অথরিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, পরে কথা বলছি এটা নিয়ে। তো গভর্নমেন্ট স্কিম থেকে আমরা এখানে কোশ্চেন পেয়েছি, এবং এটা 2023-এর মেনেও একই প্যাটার্ন তারা কিন্তু ফলো করেছে। অ্যাওয়ার্ড এন্ড রিকগনিশন থেকে 2023-এ পেয়েছি 2টো, 22-এ পেয়েছিলাম 3টে কোশ্চেন। স্পোর্টস থেকেও আমরা 2023-এ পেয়েছি মাত্র একটা, 2022-এ 5খানা কোশ্চেন। তাহলে বুঝতে পারছো অ্যাপয়েন্টমেন্ট এবং স্পোর্টস এই দুখানা থেকে 2022-এ কতগুলো কোশ্চেন ছিল, সরি কতগুলো কোশ্চেন ছিল। র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স থেকে 22-এ কিছু পাইনি, 23-এ একটাই মাত্র ছিল, ডে অ্যান্ড থিম, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, অবিচুয়ারি মানে বিখ্যাত মানুষের মৃত্যু, তাকে আমরা বলি অবিচুয়ারি। সেখানে 2023-এ কিছু পাইনি, 22-এ দুখানা কোশ্চেন পেয়েছিলাম, এবং টুকটাক মিলিয়ে এদিক ওদিক। কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখো যে 22 সালে আমরা অ্যাজ পার পিএসসির নোটিফিকেশন 25টা কারেন্ট অ্যাফেয়ার্সই পেয়েছিলাম, কিন্তু 23 সালে এসে অ্যাজ পার পিএসসি নোটিফিকেশন 25টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পাইনি। 16টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছিলাম, ভূগোল আর ওদিকে ইকোনমিকে অ্যাড করলে আরো 2টো বা 3টে, তো মোটামুটি 19টা মতো সিএ পেয়েছিলাম। এবং তারপরে জায়গা নিয়েছিল হচ্ছে 6টা মতো স্ট্যাটিক জিকে, এইটা নিয়ে আমাদের 25 হয়ে গেছিল। এইটা এই চেঞ্জটা এসেছিল যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন 22 সালে অ্যাজ পার সিলেবাস 25টা পাচ্ছি, 23 সালে সেটা প্যাটার্নটা হুট করে চেঞ্জ হয়ে গিয়ে আউট অফ নোওয়্যার 6 থেকে 7টা প্রশ্ন জিকে থেকে চলে এলো। কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিকে হতে পারে, স্ট্যাটিক জিকে হতে পারে, হোয়াট এভার মেবি। তো এই জায়গাটাকে একটু সাবধান, যে কটা কোশ্চেন যে এখন দেবে পিএসসি নিয়েও জানে না। তো এবারে আসি যে কোন কোন টপিকের কোন কোন জিনিসগুলো দেখা দরকার। প্রশ্ন বাইরে থেকে আসতেই পারে, কিন্তু এগুলোকে বাদ দিলে তুমি ওই যে বললাম 60% মিনিমাম, ওটা পাবে না। দেখিয়ে দিই, শুরু করছি প্রথম জিনিসে, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। প্রথমেই আসবো যে পশ্চিমবঙ্গ সরকারে যা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, এক্ষুন চোখের সামনে এক্সাম্পল আছে পশ্চিমবঙ্গ সরকারে আমরা হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেখব। কিরকম দেখব, যে গভর্নর পাল্টেছেন, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল বলা আছে। তো
তো এখানে গভর্নর পাল্টেছেন, তার নাম পরীক্ষাতে আসতে পারে, বিগত দিনে আমরা পেয়েছি। জগদীপ ধনখড় যখন পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন সেই সময় পরীক্ষার প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। তারপর ধরো হচ্ছে যে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এটা পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট স্কোপ। এরপর হচ্ছে বিভিন্ন মিনিস্টার যদি চেঞ্জ হয়, কারণ 4 মের পরে আমাদের পরীক্ষা হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে কি ঘটবে কেউ জানে না, কিন্তু কিছু না কিছু মিনিস্টার তো বদলাবেই, সরকার না বদলাতে পারে, তো সেইটা আমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে। ইম্পর্টেন্ট সেক্রেটারি যদি কেউ চেঞ্জ হন, কারণ দেখো যে আমরা ভোটের আগে দেখেছি যে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এই প্রথম পশ্চিমবঙ্গে মহিলা চিফ সেক্রেটারি পেয়েছিলাম আমরা, শ্রীমতী নন্দিনী চক্রবর্তী আইএএস। তাহলে এরকম কিছু চেঞ্জ আমরা দেখতে পারি। বা পশ্চিমবঙ্গের জন্য চিফ ইলেকশন কমিশনার ওয়েস্ট বেঙ্গল বা সিইও ওয়েস্ট বেঙ্গল অফ ইসিআই কে হচ্ছেন, এই প্রশ্নগুলো থেকেই যাবে। তাহলে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট। এরপর চলে আসবো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টে। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আমাকে কিছু জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স থাক বা না থাক দেখতেই হয়। যেমন হচ্ছে যে যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে, এটা যারা প্রিপারেশন করে তারা জানে। যেমন ধরো হচ্ছে ইউপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, কিংবা ধরো হচ্ছে ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল, চিফ ইলেকশন কমিশনার, চিফ ইনফরমেশন কমিশনার, চিফ ভিজিলেন্স কমিশনার, এই বিষয়গুলো আমি কিন্তু মানে ছেড়ে আসতে পারবো না। তো দিজ আর অল কনস্টিটিউশনাল বডিজ, সেগুলো জানতে চাইতে পারে। আর্ম ফোর্সের মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এখান থেকে পরীক্ষার প্রশ্ন হতে পারে, তাদের চেয়ার বা চিফ গুলো কে কে। অথবা যদি কোনো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে আছে সিপিও, যারা এখন পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্বে আছে, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, তো সিপিও তে কোনো যদি ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হন এবং তিনি যদি স্পেসিফিক্যালি ফিমেল হন, তাহলে আরো ভালো করে পড়তে হবে। বহু ফিমেল আইপিএস কিন্তু এই সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন তার কিন্তু ডিজি হয়েছেন বিগত দিনে। মহিলা মানে রিক্রুটমেন্ট কিন্তু আমাকে জোর দিয়ে পড়তে হবে। এবং তারপর রয়েছে বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, বিভিন্ন ক্যাবিনেট সেক্রেটারি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, মানে মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোর। এবং কোনো হায়ার পোস্টে যদি কোনো মহিলা রিক্রুট হয়, সেইটা আমাকে পড়তে হবে, এটা আমি বাদ দিতে পারবো না। তাহলে এই চলে গেল আমার হচ্ছে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এবং চলে আসবো লাস্টের ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, যেখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা কিন্তু পিএসসি সিলেবাসে ঘোষিত টপিক। ইকোনমিতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, লাইক ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, হু, তারপর ধরো হচ্ছে আইএলও, আইসিজে, এরকম সংস্থাগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, তাদের চিফ যদি কেউ হয়ে থাকেন, এটা আমাকে দেখতে হবে। কোন দেশের বা কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যদি চেঞ্জ হন, স্পেশালি আমাদের চৌহদ্দির মধ্যে, উপমহাদেশের মধ্যে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, তাদের যদি কোনো চিফ চেঞ্জ হয়, সেটা একবার দেখতে হবে। এক্সাম্পল দিচ্ছি, বলেন্দ্র শাহ নেপালের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছেন, তাহলে এই একটা বড় প্রশ্ন। বা ধরো ইরান, তার প্রাইম মিনিস্টার খামেনেই মারা যাওয়ার পরে তার ছেলেকে নির্বাচিত করা হয়েছে। বা এই মুহূর্তে বাজারে খবরে আছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বর্তমানে বা প্রেসিডেন্ট কে আছেন দেখতে হবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খবরে আছেন, বা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কে আছেন দেখতে হবে। এই বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা বাংলাদেশের সদ্য নতুন সেটআপ হলো, তো তারেক রহমান এসছেন, তাহলে এইগুলোকে দেখতে হবে যে কে কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং সেগুলো খুব রেলিভেন্ট গুলো। পৃথিবীতে 195 থেকে 200 খানা দেশ আছে, সবকটা দেশ পড়া সম্ভব নয়। তো যে দেশের সাথে ইন্ডিয়া যুক্ত আছে বা যে দেশের সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাদের গুলোই পড়বো, বাকিগুলো পড়বো না, কারণ আমার কাছে পড়ার মতো সময় নেই। তো প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার অফ আদার অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ, যদি কোনো ভারতীয় কোনো ইন্টারন্যাশনাল পোস্ট হোল্ড করেন, যে কোনো দেশের হয়ে, প্রবাসী ভারতীয় হলেও হবে, তো সেইটা ইম্পর্টেন্ট। ওকে, লাইক হচ্ছে যে ভারত থেকে চীন, আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশে যদি কোনো অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত নির্বাচন করে দেওয়া হয়, যেমন দীনেশ ত্রিবেদীকে বলা হচ্ছে নতুন অ্যাম্বাসেডর টু বাংলাদেশ হবেন তিনি। এবার ইট ইজ নট ম্যান্ডেটরি যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার হতে হবে, যে কাউকে কিন্তু নির্বাচন করা যায়, ঠিক আছে।
তো ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স টু আদার কান্ট্রিজ। তো এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাপয়েন্টমেন্ট থেকে যেহেতু প্রশ্ন আমরা 22 সালে পেয়েছি অনেকগুলো, তাই অনেকটা এরিয়া রয়েছে বোঝার মতো। পরবর্তী টপিক, অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশন। ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অ্যাওয়ার্ড। ইন্ডিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে দেখো মেনশন করা আছে ভারতরত্ন, পদ্ম পুরস্কার, অর্জুন পুরস্কার, খেলরত্ন, মানে যাকে এখন আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বলি, আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড লাইক পরমবীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, এইগুলো খুব কমন অ্যাওয়ার্ড। বিভিন্ন ফিল্ম অ্যাওয়ার্ড, মানে আইফা হতে পারে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হতে পারে, এইগুলো হতে পারে। লিটারেচার অ্যাওয়ার্ডের মধ্যে মনে রাখবে যে জ্ঞানপীঠ রয়েছে, সাহিত্য একাডেমি রয়েছে, সরস্বতী সম্মান রয়েছে, ব্যাস সম্মান রয়েছে। এই চারটে যে কোনো একটা প্রতি বছর পরীক্ষাতে আসে। কিছু বিউটি অ্যাওয়ার্ড, মিস ইন্ডিয়া পরীক্ষাতে আসে, এখন মিসেস ইন্ডিয়া হচ্ছে, বা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স, তাতে ইন্ডিয়া থেকে কে রিপ্রেজেন্ট করছেন বা তাতে কে চ্যাম্পিয়ন হচ্ছেন সেগুলোও পরীক্ষাতে আসে। বা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কোনো একটা পুরস্কার পেল, লাইক যেমন ধরো যে কন্যাশ্রী পুরস্কারটা ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছিল, কিংবা ধরো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা যে কোনো সরকারের বিভিন্ন দপ্তর মাঝে মধ্যে স্কোচ অ্যাওয়ার্ড পেয়ে থাকে, ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়ে থাকে, ক্লিন ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়ে থাকে, এইগুলোকে জানতে হবে। এরপর বলছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে দেখো অস্কার আসে কম বেশি, নোবেল পুরস্কার, লিটারারি অ্যাওয়ার্ডের মধ্যে দেখতে পাবে যে পুলিৎজার পুরস্কার বা বলতে পারো পেন পিন্টার পুরস্কার, এইগুলো ইম্পর্টেন্ট, কিংবা ডিএসসি পুরস্কার, এইগুলো হচ্ছে সাহিত্যের নোবেলের বাইরে আরো ইম্পর্টেন্ট কিছু পুরস্কার। বা ধরো হচ্ছে যে কোনো ভারতীয় যদি কোনো ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়ে থাকেন সেইটাই ইম্পর্টেন্ট। রামান ম্যাগসেসে পুরস্কার নিয়েও মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন হয়, কারণ কি রামান ম্যাগসেসে ভারতীয়রা কিন্তু রিসেন্টলি পাচ্ছেন, তো এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। বা যে কোনো এনভায়রনমেন্ট সংক্রান্ত পুরস্কার, এইটা 22 এবং 23-এর নতুন সংযোজন, আগে তেমন আসতো না। তো এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড কোনো ভারতীয় বা যদি কেউ কোনো বিষয় পেয়ে থাকেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই পুরস্কারগুলোকে মাথায় রাখতে হবে। এবার দেখো এর বাইরেও বহু পুরস্কার হতে পারে যেগুলো আমাদের হয়তো এই ডিসকাশনে নেই, কিন্তু সেগুলো তোমাদের পড়তে পড়তে চোখে পড়তে পারে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। এরপর চলে আসবো স্পোর্টস এর মধ্যে। স্পোর্টস থেকেও প্রশ্ন প্রতি বছর কম বেশি পাই আমরা। তো ন্যাশনাল নিউজের মধ্যে দেখতে পাবে যে ফুটবল, এই যে আইএসএল হচ্ছে বা এই ভারতীয় ফুটবল, এই দেখতে পাবে যে মাঝে মধ্যে দু একটা ম্যাচটা জেতে, সেগুলো একবার দেখে নিতে হবে। ডোমেস্টিক ক্রিকেট, রঞ্জি ট্রফি বা বলতে পারো সৈয়দ মুস্তাক আলী টি20, বিজয় হাজারে ট্রফি, দলীপ ট্রফি, এইগুলো কিন্তু পরীক্ষায় প্রতি বছর একটা দুটো করে প্রশ্ন হয়। এবং এবছর রঞ্জি ট্রফিতে একটা অদ্ভুত রাজ্য, 66 বছরের ইতিহাসে তারা প্রথমবার জম্মু কাশ্মীর চ্যাম্পিয়ন। তো এই প্রশ্নগুলো পরীক্ষাতে না এসে পারে না, আমি বলছি না পরীক্ষাতে আসবে, বাট এই রকম প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় থাকে। 2014 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আসার পর যা যা ভালো হয়েছে, সব ভালো তো মানে ভালো খারাপ মিলিয়ে থাকে, তো যা যা ভালো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ইউথ স্পোর্টস বা কলেজ স্পোর্টস বা স্কুল স্পোর্টসের উন্নয়ন। তো এই ইউথ গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এইগুলো নিয়ে কিন্তু পিএসসির প্রশ্ন আসবার প্যাটার্ন রয়েছে। কোথায় হচ্ছে, কততম হচ্ছে, কোন রাজ্যে হচ্ছে, কে উদ্বোধন করলেন, এই প্রশ্নগুলো এখানে থাকছে। বা ন্যাশনাল গেমস প্রতি বছর হয় এবং এটা থেকে মেডেল আসার পরিমাণ খুব বেড়েছে, সেই জন্য ইন্ডিয়া কিন্তু আজকাল দেখবে অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস তাতে কিন্তু মোটামুটি মানে বেটার পারফর্ম করে। ইন্টারন্যাশনাল গেমস এর মধ্যেও এই সম্প্রতি যখন একদম মানে তোমরা যখন পরীক্ষা দেবে তখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলবে, তো ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত প্রশ্ন জানতে চাওয়া হয়, ঠিক আছে। টেনিস থেকে প্রচুর প্রশ্ন আসে, টেনিসের 4টে টুর্নামেন্ট রয়েছে, সেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। কোনো ভারতীয় কোনো ইন্টারন্যাশনাল স্পোর্টসে অ্যাওয়ার্ড পেলে সেখান থেকে বা কোনো যদি টুর্নামেন্ট জিতে আসেন সেখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়। এগুলো পড়লে মোটামুটি একটা কমন পাওয়ার জায়গায় যাওয়া যেতে পারে, কমন পাওয়া যাবে এ কথা কিন্তু বলছি না। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এইটা রিসেন্টলি বিগত 2-3 বছরে ঢুকেছে এবং এই এরিয়াটাকে আমি বলবো টাফ এরিয়া। মানে ওই যে 15 থেকে 17 পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এটা অ্যাটেম্প্ট না করলেও পাওয়া যায়। এখান থেকে 2-3টে প্রশ্ন কিন্তু হয় প্রত্যেক বছর। তো জিও পলিটিক্স এর ওপরে রিসেন্ট ইন্টারন্যাশনাল ইস্যু, চোখের সামনে বহু ঘটনা রয়েছে, এখন চোখের সামনে বিশাল বিশাল ঘটনা আছে। তো সেইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, মানে আসবার জায়গা তো রয়েছে। যেমন ইসরায়েল বা ইরান,
এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে। আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক, এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে। বা ধরো সিরিয়া প্যালেস্তাইনের যুদ্ধ, বা মানে এইরকম যে প্রশ্নগুলো চলছে, বা এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বা এই যে হরমুজ প্রণালী সংক্রান্ত জিওগ্রাফির প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতেই পারে, এগুলো না আসার কিচ্ছু নেই, বিকজ অল বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর হচ্ছে নেবারহুড কান্ট্রি, ভারতবর্ষের আশেপাশে কি বদল ঘটছে, কোন দেশের কি কি বদল ঘটলো, কে মন্ত্রী হলেন, কে চেয়ারম্যান হলেন, কে রাষ্ট্রপতি হলেন, কে আর্মি প্রধান হলেন, এগুলো ঘুরে ফিরে আসে। যদি কোনো ভারতীয় মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো বিদেশ সফরে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার তিনি সেখানে গেলেন, বা খুব বিখ্যাত কোনো ট্রিটি সাইন করলেন, তখন সেটা কিন্তু পড়তে হবে। যেমন এই যে ইসরায়েলের যে পার্লামেন্ট, তার নাম হচ্ছে নেসেট, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চ মাসের শুরুতে বেঞ্জামিন নেতানিয়াহুর ডাকে গিয়েছিলেন এবং প্রথম ভারতীয় প্রাইম মিনিস্টার হিসেবে নেসেটে বক্তব্য রাখার রেকর্ড করেছেন। এর আগে কোনো ভারতীয় প্রাইম মিনিস্টার ইসরায়েলের পার্লামেন্ট নেসেট তাতে বক্তব্য রাখেননি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র, এরকম আরো অনেক অনেক এক্সাম্পল থাকবে। এবং যদি কোনো ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ইভেন্ট ঘটে, মানে কোনো আগ্নেয়গিরি জেগে উঠলো, কোথাও সুনামি হলো, কোথাও বন্যা হলো, কোথাও সাইক্লোন হলো, কোথাও হ্যারিকেন এলো, তাহলে সেইগুলো কিন্তু আমাকে দেখতে হবে। ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ইভেন্টস যদি কিছু থেকে থাকে, এইটা রিসেন্ট ট্রেন্ডে ঢুকছে, মেন্সে তো আসেই, এখান থেকে প্রিলিমসেও কিন্তু আসবার চান্স রয়েছে। ওকে, এরপর চলে আসবো, এটাও রিসেন্ট ট্রেন্ড, আগে সেভাবে আসতো না, মানে বিক্ষিপ্ত ভাবে আসতো। এই জায়গাটা পড়লে মডারেট, না পড়লে টাফ, এখান থেকেও কিন্তু প্রশ্ন টাফ হচ্ছে। তো বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যেটা ইউনিয়ন গভর্নমেন্ট এবং আদার স্টেট গভর্নমেন্ট করছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো বাদ দেওয়া যাবেই না, যে যদি কোনো নতুন স্কিম ঘোষণা হয়। এবং একটা কথা মনে রাখতে হবে, তাদের নোডাল এজেন্সি কে করেছে, এটা ইম্পর্টেন্ট। এবং হু, মানে কারা পাবে হুম, এবং কি পাবে হোয়াট, মানে মোদ্দা কথা কন্যাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হবে এবং কারা পাবে, হু আর দ্য এলিজিবল ওয়ান, এইটা জানতে হবে। এরপর হচ্ছে যদি কোনো ইম্পর্টেন্ট সাংবিধানিক বিল বা অ্যাক্ট পাস হয়, বা যদি কোনো রুল বা পলিসি পাস হয়, চোখের সামনে এক্সাম্পল রয়েছে যে নারী বন্ধন অধিনিয়ম, সেই বিলটার সঙ্গে রিলিমিটেশন বিল পাস করাতে গিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে গেছে, আপাতত তারা কিন্তু এই বিলটা পাস করাতে পারেনি। তাহলে নারী বন্ধন অধিনিয়মে কি ছিল জানতে হবে, ডিলিমিটেশন বিলে কি প্রপোজ করা হয়েছে জানতে হবে, বিগত ডিলিমিটেশন কবে হয়েছে জানতে হবে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ট্রান্সজেন্ডার বিলে কিছু চেঞ্জ প্রপোজ করেছে, 2019 সালে ট্রান্সজেন্ডার বিল কি ছিল, এখন কি চেঞ্জ প্রপোজ হয়েছে, 4টে লেবার কোড অ্যাড করার কথা বলা হয়েছে, কি চেঞ্জ হয়েছে, আইপিসি চেঞ্জ হয়ে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, সিআরপিসি চেঞ্জ হয়ে গিয়ে বিএনএসএস হয়ে গেছে, তাহলে এটা কি হয়েছে, কিরকম বদল ঘটেছে, এইগুলো হচ্ছে রিসেন্ট পলিটিক্যাল চেঞ্জ। ওকে, এবং ভারতবর্ষে যদি কোনো ঘটনা প্রথমবারের জন্য ঘটে, লাইক ফার্স্ট এভার হাইড্রোজেন কি বলবো মানে চেম্বার ইন ইন্ডিয়া, বা হয়তো লিকুইড হাইড্রোজেন দিয়ে ট্রেন চলবে, এরকম ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে, বা গঙ্গাত্রা দিয়ে প্রথম মেট্রো চলবে, এরকম ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে ফার্স্ট ইন দ্য ইন্ডিয়া সুপারলেটিভস। সেইটাকে মাথায় রাখতে হবে যে দেশে প্রথমবার ঘটলো বা রাজ্যে প্রথমবার ঘটলো, আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো কিছুই বাদ দেওয়া যাবে না। নতুন স্কিম পশ্চিমবঙ্গ সরকারের মোটামুটি ভাবে অ্যাভারেজে 30টা মতো স্কিম আছে, সেই 30 থেকে 40টা মতো স্কিম আছে যেগুলো রেগুলার চলে সরকারের। তো সেইগুলো কবে চালু হয়েছে, কোন দপ্তর চালু করেছে, কি ক্রাইটেরিয়া এবং কত টাকা দেওয়া হয়, কাদের দেওয়া হয়, সবটা মনে রাখতে হবে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2020 সালের প্রিলিমস প্রশ্ন মনে করলে, 2020 সালের প্রিলিমসে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে 8টা প্রশ্ন এসেছিল শুধু ওয়েস্ট বেঙ্গলের স্কিম থেকে। তো তাকে আমি সিএ বলতে পারবো না, কারণ 2016 সিএও মানে 16 স্কিমও জানতে চাওয়া হয়েছে। ওকে, নেক্সট, র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স। বিভিন্ন ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ ভারতের বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে ভারতের বিভিন্ন রকম র্যাঙ্কিং আছে, সেটা সম্পর্কে জানতে চাই। যে যেমন ধরো হেনলির পাসপোর্ট ইন্ডেক্স রয়েছে, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স রয়েছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স রয়েছে, হাঙ্গার ইন্ডেক্স আছে, ইনোভেশন ইন্ডেক্স রয়েছে, গ্লোবাল পিস ইন্ডেক্স রয়েছে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে, এইচডিআইটা খুব বেশি করে আসে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স রয়েছে, পভার্টি ইন্ডেক্স রয়েছে,
এরপরে আরো অ্যাড করা যায় হ্যাপিনেস রিপোর্ট, সেইটা রয়েছে। তারপর ধরো হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত বিভিন্ন রকমের ইন্ডেক্স রয়েছে, বা বলতে পারো আর্মি পাওয়ার বা ফায়ার পাওয়ার তার সংক্রান্ত বিভিন্ন রকমের ইন্ডেক্স রয়েছে, বা পলিউশন সংক্রান্ত বিভিন্ন রকমের ইন্ডেক্স রয়েছে। সেখান থেকে কিন্তু প্রতি বছর একটা না একটা ইন্ডেক্স পরীক্ষায় ঢুকেই যাচ্ছে। নেক্সট বলছে ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম। একটা প্রশ্ন প্রতিবার আসে, যেমন ধরো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, বা বলতে পারো 22শে মার্চ বিশ্ব জল দিবস, 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, 29শে জুলাই ন্যাশনাল টাইগার ডে, 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। এই যে জিনিসগুলো আছে, এই প্রশ্নগুলো বারে বারে ঘুরে ফিরে আসে এবং তার সঙ্গে থিমটা আসে। এবং এখন যে ট্রেন্ডটা হচ্ছে যে কিছু ডে আছে যে ডেগুলো ইউনাইটেড নেশনস অ্যাফিলিয়েটেড, সেইটা জানতে চাওয়া হচ্ছে। এবং রিসেন্ট ট্রেন্ড 2023-এর মেন্সে ঢুকেছে, কবে থেকে শুরু হয়েছিল, ফ্রম হোয়েন, মানে বিশ্ব পরিবেশ দিবস বা মে দিবস কবে থেকে শুরু হয়েছে। মে দিবসের 2026-এর থিম কি, যত বেশি ইজি হবে। মে দিবস পৃথিবীতে প্রথম কবে শুরু হয় বা কোথা থেকে প্রথম মে দিবস পালন শুরু হয়েছিল, আমেরিকার হে মার্কেটে শহীদদের স্মরণে, তো সেইটা না জানলে বা না পড়লে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। এইখানেই হয়ে যাচ্ছে 23 সালের প্রশ্নগুলো এখানে ভেঙে গেছে, যে এমন ভাবে প্রশ্ন সাজিয়েছে দেখে মনে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নয়, দেখে মনে হচ্ছে জিকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কিন্তু যোগ করলে 25ই হবে, কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স 19টা বা 20টা, আর জিকে আসছে 5টা বা 6টা। এই চেঞ্জটা হয়েছে। অবিচুয়ারি মানে হচ্ছে বিখ্যাত মানুষের মৃত্যু। এবার সেই মানুষটি, যদি কোনো বিখ্যাত মানুষ মারা যান, কোনো শিক্ষক, কোনো গায়ক, কোনো নায়ক, কোনো অভিনেতা, কোনো রাজনৈতিকবিদ, কোনো সায়েন্টিস্ট, যে কেউ, কোনো খেলোয়াড়, তাই তিনি কেন বিখ্যাত, কোন সিনেমা করেছেন, কোন পুরস্কার পেয়েছেন, কবে পুরস্কার পেয়েছেন, কোন সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল, কি আবিষ্কার করার জন্য তিনি বিখ্যাত, বা নোবেল টোবেল পেয়েছেন কবে, এই প্রশ্নগুলো, বা কোন বই লেখার জন্য তিনি বিখ্যাত, এইগুলো এই অবিচুয়ারি থেকে প্রতি বছর একটা বা দুটো প্রশ্ন হয়। একজন খেলোয়াড় মারা গেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, এটা খুব আকছাড় কমন প্রশ্ন। ঠিক আছে, এরপরে চলে আসবো হচ্ছে ডিফেন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে। এটার প্রশ্নটাও কিন্তু মানে কমন পাওয়ার আশা আমি বলবো এখান থেকে একদম করবে না, কারণ ভীষণ ভোলাটাইল বা ভীষণ বড় এরিয়া রয়েছে এটা। কিরকম না, ইন্ডিয়া এবং আদার কান্ট্রির মধ্যে বিভিন্ন ওয়ারফেয়ার বা এক্সারসাইজ হয়, সেখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। আগে হতো কাদের মধ্যে হয়েছে, এখন প্রশ্ন করে কোথায় হচ্ছে। তারপর ধরো বিভিন্ন ডিফেন্সের চুক্তি হচ্ছে ইন্ডিয়া এবং অন্য দেশের মধ্যে, ইম্পর্টেন্ট গুলোকে দেখে নেবে। বিভিন্ন মিসাইল ছাড়া হচ্ছে, বিভিন্ন স্যাটেলাইট ছাড়া হচ্ছে, বিভিন্ন স্পেস মিশন যাচ্ছে। তো মিসাইল যাচ্ছে কার থেকে, ডিআরডিও থেকে, কোথায় টেস্টিং হয় পরীক্ষাতে আসে। স্যাটেলাইট বা স্পেস মিশন ছাড়ছে কার থেকে, ইসরো থেকে প্রশ্ন হতে পারে। নাসাতে আর্টেমিস মিশন, সেখান থেকে প্রশ্ন হতে পারে। জাপানের জাক্সা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। রাশিয়ার রসকমস থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। মানে যে কোনো সায়েন্টিফিক ইনভেনশন, সেখান থেকে পরীক্ষার প্রশ্ন হতে পারে। বিভিন্ন রকমের জিন আবিষ্কার হচ্ছে, বিভিন্ন রকমের টেকনোলজি আবিষ্কার হচ্ছে, যেগুলো আমাদের মানব সভ্যতায় কাজে লাগবে। দিজ আর ইম্পর্টেন্ট। এবং ইকোনমি নিউজের মধ্যেও কিন্তু এবার এইটাকে অ্যাকচুয়ালি আমি সিএ বলি না, কারণ কি এটা ইকোনমি পেপারের মধ্যে ঢুকে যায়, তাই সিএ পার্টের মধ্যে এইটাকে নাও এক্সপেক্ট করতে পারো। তো প্রেজেন্ট আরবিআই রেপো রেট কি রয়েছে সেগুলো জানতে চায়, জিডিপি ফোরকাস্ট কত রয়েছে বা কোয়ার্টারে কত আছে এগুলো জানতে চাওয়া হয়, বা ইনফ্লেশন বর্তমানে সিপিআই ডব্লিউপিআই কত আছে এগুলো জানতে চাওয়া হয়, ফিসকাল ডেফিসিট বর্তমানে কত রয়েছে বা কত প্রজেকশন হবে এইগুলো জানতে চায়, বিভিন্ন পার্টিকুলার খাতে সরকার বাজেটে কত টাকা রেখেছে সেগুলোও জানতে চায়। এবং লাস্টে বলবো যে একটা চ্যাপ্টার এখানে বাদ আছে, যেটা এখানে লিখিনি, এটা মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর। এইটা ভীষণ আনপ্রেডিক্টেবল এরিয়া। এবার এখান থেকে আমায় কি দেখতে হবে, প্রথম দেখবো পিএসসির পছন্দের ট্রেন্ড, নাম্বার 1 অটোবায়োগ্রাফি কেউ লিখেছেন কিনা, কোনো স্পোর্টস পার্সন, কোনো বিখ্যাত সিনেমা আর্টিস্ট অটোবায়োগ্রাফি বা জীবনী লিখেছেন কিনা। নাম্বার 2 হচ্ছে যে কোনো ফেমাস রাইটার, ভীষণ বিখ্যাত, প্রিভিয়াস ইয়ারে পিএসসির প্রচুর বিখ্যাত রাইটার রয়েছেন, যেমন ধরো অমর্ত্য সেন, বা যেমন ধরো অরুন্ধতী রয়, যেমন ধরো ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, সঞ্জয় বারু, রঘুরাম রাজন। এরা হচ্ছেন পিএসসির খুব পছন্দের লেখক লেখিকা। এরা মানে এরা যদি, সালমান রুশদি,
তারপর ধরো হচ্ছে রাস্কিন বন্ড, এরা পিএসসি প্রিভিয়াস ইয়ার ছড়িয়ে রয়েছেন, আলো করে আছেন, এদের লেখা নতুন কোনো বই জানতে চাওয়া হয়। ফেমাস রাইটার যদি কোনো নতুন বই লেখেন ইম্পর্টেন্ট, কিংবা যদি কোনো বইয়ের জন্য অ্যাওয়ার্ড পান সেটা ইম্পর্টেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কোনো পলিটিশিয়ান কোনো বই লেখেন সেটা একবার দেখতে হবে যে সেটা রিলিভেন্ট টপিকের ওপর হয়। যেমন ধরো শশী থারুর, তার লেখা বই তুমি ইগনোর করতে পারবে না, কারণ পিএসসি প্রিভিয়াস ইয়ার শশী থারুরকে 3 থেকে 4 বার দিয়েছে। তো এই এরিয়াগুলোকে তোমাকে দেখতে হবে, বুকস এন্ড অথার্স থেকে এই এরিয়াগুলো তোমায় পাওয়া যায়। মানে অ্যাওয়ার্ড উইনিং বুক থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় যে অ্যাজ ইফ সাহিত্য একাডেমি পেয়েছে এবছরে, বা ধরো হচ্ছে সরস্বতী সম্মান পেয়েছে এবছরে বাংলা থেকে, তো সাহিত্য একাডেমি যে বইয়ের জন্য পেয়েছে ওই বইটা কার লেখা, বা ধরো হচ্ছে সরস্বতী সম্মান পেয়েছেন রামকমল মুখোপাধ্যায়, তার বইয়ের নাম হচ্ছে হরগৌরী কথা, তাহলে হরগৌরী কথা বইটা রিসেন্টলি সিনি নিউজ, এটা কে লিখেছেন, এরকম প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা এরিয়া বলবার চেষ্টা করলাম। এটা দেখলে বা যদি মনে হয় প্রয়োজন আছে, ভিডিওটা লম্বাই হয়েছে, তো যে শেষ পর্যন্ত দেখো, তোমাদের হয়তো কাজে লাগবে, নাও লাগতে পারে, তোমরা হয়তো এর থেকে বেশি জানো, কোনো ক্ষতি নেই, বাট মাইন্ড ইট, সোর্স শুড বি লিমিটেড, এবং একটাই টপিককে বারবার রিভিশন করবে এবং মনে রাখবে মোটামুটি 18 থেকে 20 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখে যাবে, তাতে করে অন্তত 60 to 70% কমন পাওয়ার জায়গায় পৌঁছানো যাবে হয়তো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এইটা ভিডিও সম্পর্কে তোমাদের কোনো বক্তব্য থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে জানতে চাইতে পারো। এবং একটা কথা মনে রাখবে যে আমরা চেষ্টা করব, আবার বলছি, যে আমাদের একটা অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে জ্ঞানপীঠ ক্লাসেস, তার অ্যাপ ডাউনলোডের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের তলায় দেওয়া রয়েছে। সেই অ্যাপের মধ্যে গিয়ে তোমরা যেটুকু তোমাদের হেল্প করতে পারি, যে সেটা হচ্ছে যে 2025 সালের ইয়ার বুক একটা মোটামুটি বানাবার চেষ্টা করা হয়েছে। সেই ইয়ার বুকটা তোমরা ওই অ্যাপের মানে ফ্রি মেটেরিয়াল সেকশনে গিয়ে দেখতে পেতে পারো। ঠিক আছে, কয়েকদিন পরে, মানে মোটামুটি মানে এই ভিডিওটা যে যাবে দেখছো, মোটামুটি আমরা চেষ্টা করছি যত জলদি সম্ভব এটাকে অ্যাপে আপলোড করে দেওয়ার, বানিয়ে যাতে তোমাদের সুবিধা হয়। আবার রিপিট করছি যে যেটা আমরা বানাবো দ্যাট ইজ নট ফাইনাল, তার বাইরেও অনেক কিছু পরীক্ষায় আসতে পারে, বাট তোমাদের হয়তো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভিডিও কেমন লাগছে জানিও, বা বাকি সাবজেক্টগুলোকে তোমরা কিভাবে দেখতে চাইছো সেটাও জানিও কমেন্টে, আমাদের সুবিধা হবে। যে স্যাররা বাকি টপিকগুলো রেডি করছেন তাদেরও সুবিধা হবে। তো আবার দেখা হবে আগামী কোনো ক্লাসে। প্রত্যেকের প্রিপারেশন ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ফর টুডে। ঠিক হ্যাঁ।